মিছিলে যোগ দিয়েছিলাম। ওই দিন সাভারের দুইটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়, দুই জায়গা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেছিল। তো এই মিছিল একটা পর্যায়ে শুধু শিক্ষার্থীদের মিছিল না, মিছিল যখন সাভারের দিকে আগাতে থাকে, সাভার বাজারের দিকে, তার আগে রেডিও কলোনি পয়েন্টে ওখানে বেশ কিছু গার্মেন্টস আছে। তো গার্মেন্টসগুলো ছুটি হয়ে যায় বিকালের দিকে। তো যারা ওভার ডিউটি না করে তারা তো ওই সময় বের হয়ে আসে। তো অনেক মানুষ, মেবি একযোগে 4-5 হাজার হবে, এই মিছিলে যোগ দেয়। এটা দেখে যারা রিক্সাওয়ালা মামারা ছিল তারাও যোগ দেয়। মানে মিছিল যেটা বলে গণজোয়ারে পরিণত হয়। তো সেটা দেখে আমিও বাসায় ফিরছিলাম, আমার হাতে কিছু বাজার ছিল, ওগুলো বাড়ি পাঠিয়ে দিলাম। খাতা একটা ছেলে ছিল, তো ওরে পাঠিয়ে দেওয়ার পরে আমিও মিছিলে যোগ দিয়েছিলাম। তো মিছিলের এক পর্যায়ে আমি মিছিলের মাঝামাঝি ছিলাম, তো এলোপাথারি ছাত্রলীগের লোকজন এসে মার শুরু করে রড দিয়ে। এবং ওরা মূলত কেউই এর সাথে শুধু ছাত্রলীগ না, তো এরা সাদা পোশাকে থাকায় বোঝা যায়নি। তো পরে আমরা ওদের মায়ের ধরন, কারণ প্রশিক্ষিত বাহিনীর মায়ের তো অন্যরকম হয়, দেখে বুঝতে পারছিলাম যে আসলে এরা শুধু ছাত্রলীগ না, এখানে অন্য কেউ আছে। তো ওরা জিন্স পরা ছিল বেশিরভাগই, জিন্স এবং কেটস। তো ওরা ওদের প্যান্টের মধ্যে লম্বা লম্বা চিকন লম্বা রড নিয়ে আসছিল, ওটা আস্তে আস্তে বের করা শুরু করে এবং মার শুরু করে। এক পর্যায়ে গিয়ে ওরা আমার মাথার পিছন দিক থেকে আঘাত করে, সামনের দিকে ছিল না, পেছন থেকে আঘাত করলে প্রথম আঘাতে আমি কষ্ট পাই, কিন্তু আমি পড়ে যাইনি। দ্বিতীয়বার আঘাত করলে আমার চশমাটা পড়ে যায়, চশমার হাতলে লেগে হাতলটা ভেঙে চশমা ছিটকে পড়ে। এবং আমার একটু দৃষ্টিশক্তি কম আছে, আমি রাতে নাইট ভিশনের প্রবলেম থাকে, রাতে দেখতে পাই না চশমা ছাড়া। তো চশমা পড়ে গেলে আসলে আমি একরকম অন্ধই, তো আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, এলোপাথারি মারছিল, আমি কোন দিকে যাব কিছু বুঝতে পারছিলাম, চারিদিকে ভিড়, কোন দিকে রাস্তা আছে কি না আমি বুঝতে পারছিলাম না। তো ওরা যখন মারতেই থাকে, এক পর্যায়ে আমি হাত দিয়ে এটা প্রতিরোধ করতে চেষ্টা করলে চিকন রডের বাড়ি কয়েকটা ঘায়ে এখানে লাগলে আমার আঙুলের এই অংশটা কেটে পড়ে যায়। আর এটা পড়ে যায়নি, কিন্তু এটা এই যে বাঁকা হয়ে গেছে, এখনও ঠিক হয়নি। তো এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। আন্দোলন করার সময় তো আমি প্রতিরোধ করার অবস্থায় ছিলাম, প্রতিরোধ করতে গিয়ে এক পর্যায়ে তো যখন চশমাটা পড়ে গেছে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তাদের মার তো চালু ছিল, তারা কন্টিনিউয়াসলি আমাকে আঘাত করেই যাচ্ছিল। একটা পর্যায়ে তো আসলে আমার অনুভূতি বোঝার আগে তো আমি অজ্ঞান হয়ে গেছি কিছুক্ষণ পরে, 2-3 মিনিটের মধ্যে তো তারা আমাকে, বুঝতেই পারছেন মাথায় যদি আঘাত, কিছু কিছু শরীরের আপনার সেন্সিটিভ প্লেস থাকে, এখানে আঘাত করলে মানুষ অজ্ঞান হয়ে যায়। তো আমি তো সর্বোচ্চ 2 মিনিটের মধ্যেই আন্দোলন করা, যখন তো আমার উপর অ্যাটাক হয়, অ্যাটাক করার পরে তো হয়তো খুব বেশি হলেও 2 মিনিট বা 2.5 মিনিট আমার জ্ঞান ছিল, তারপরে তো আমার আর জ্ঞান ছিল না, আমি তো মানে বেহুশ হয়ে হুঁশ হারিয়ে ফেলি, বেহুশ হয়ে যাই। আহ, অবস্থা বলতে কি আমার শারীরিক অবস্থা না দেশের অবস্থা? শারীরিক অবস্থা আমি মোটামুটি ভালো আছি, কিন্তু আসলে পুরোপুরি তো ভালো হয়নি, আপনি নিজেও দেখতে পাচ্ছেন। তো চিকিৎসা করলে হয়তো ভালো হবে। আমি আসলে নিজের থেকে এই চিকিৎসা করানোর মতো অবস্থায় আসলে আমার সঙ্গতি এই মুহূর্তে নাই, যে কারণে আমি আসলে নিজের থেকে উদ্যোগ নিইনি। আর সরকারের কাছেও ওইভাবে যাচ্ছি না, কারণ আসলে এগুলো আমি তো আসলে পাওয়ার আশায় কোনো কিছু করতে যাইনি। আমার মনে হয়েছে যেটা আমার দায়িত্ব, মানুষের আসলে নিঃশ্বাস নেওয়ার একটা পরিবেশ দরকার। আমরা যেটা বলে স্লোগান দিয়েছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, মানুষ আসলে ইনসাফ চাই, আমরা ন্যায় বিচার চাই, জাস্টিস চাই। তো সেটা আমার মনে হয় অনেকখানি হয়েছে, পুরোপুরি হয় নাই। আর এখন বাকিটা আসলে অত প্রত্যাশা ছিল না। এখন সরকার যদি চিকিৎসা করায় তাহলে ভালো, না হলে আমার কোনো মানে বিশেষ কোনো চাওয়া নাই। তবে সরকারের কাছে এখানে চাওয়া নাই, অন্য ক্ষেত্রে আমার একটু চাওয়া আছে। আমরা ইদানিং দেখি যে আমরা যারা আন্দোলন করে এই যে জুলাই বিপ্লব করলাম, এটা সফল, স্বৈরাচারের সফল পতন হলো। এখন দেখা যায় যে অনেক স্বৈরাচারী আমলা, স্বৈরাচারী কর্মকর্তা, তারা আমাদের জুলাই বিপ্লবকে নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত। ইভেন সরকারের অনেক বড় বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে না আমলাদের অসহযোগিতার কারণে। তো আমি মনে করি একজন জুলাই যোদ্ধা হিসেবে যে আমরা যারা এই জুলাইকে হৃদয়ে ধারণ করে, সত্যিকার অর্থে ধারণ করে মাঠে গিয়েছি, রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, অনেকে নিহত হয়েছে, আমি যেমন আমার অঙ্গ নষ্ট হয়েছে, এরকম অনেকেই ছিল। এদের মধ্যে ছাত্র ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ ছিলেন। যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি নিজে একজন পেশাজীবী ছিলাম, আমি জাতিসংঘে চাকরি করেছি, আমার দেশ এবং দেশের বাইরেও লেখাপড়া আছে। তো যারা যোগ্য তাদেরকে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সরকারের প্রতিটি জায়গাতে ইনসাফ বা জাস্টিস প্রতিষ্ঠা করা এবং করাপশন ফ্রি একটা গণমুখী প্রশাসন কায়েম করা আমি মনে করি জরুরি। আগামীর বাংলাদেশ কেমন? আমি আগামীর বাংলাদেশে, আমরা জুলাইয়ের যে স্পিড নিয়ে আন্দোলন করেছিলাম সেই স্পিডটাতে বজায় থাকে, অর্থাৎ একটা কারাপশন ফ্রি, বেকারত্ব মুক্ত, মানুষ তার যোগ্যতা অনুযায়ী প্রতিটা মানুষ কর্ম পাবে, কোনো কর্ম বা কোনো যে কোনো জায়গা, যে কোনো রাষ্ট্রীয় সেবা নিতে গিয়ে সে কোনো বৈষম্যের শিকার হবে না, তার ধর্ম, তার মত, তার বর্ণের কারণে সে কোনো রকম কোনো নিগ্রহ কিংবা জুলুম কিংবা কোনো রকম আনফেয়ারনেসের শিকার হবে না। চাই যে সে সব জায়গায় ন্যায্যতা এবং সমতা ভিত্তিক একটা ট্রিটমেন্ট বা বিচার পাবে। এবং
মানুষ কোনো রকম জুলুমের মুখোমুখি হবে না, স্বৈরাচার থাকবে না। যে এটা সময় চাই। আপনি আহত হলেন জি। আপনি তো পুরো আন্দোলনটা দেখেছেন আপনার এলাকায়। হ্যাঁ, 25 তারিখ পর্যন্ত আমি দেখেছি। 25 তারিখে আমি আহত হয়েছিলাম, ওই সময় তারপর থেকে তো আমি চিকিৎসা নিয়েছিলাম। আসলে আন্দোলনগুলো যে চিত্র সেই চিত্রটা আসলে কেমন দেখেছিলেন? এটা আমার কাছে মনে হয়েছিল বাঙালির এক অভূতপূর্ব গণজোয়ার, যেটা আমি আমার জীবদ্দশায় আগে কখনো দেখিনি। মনে হয়েছিল যে বাঙালি নতুন করে জেগে উঠেছে তার অধিকার নিয়ে, তার যে দায় নিয়ে, তার যে দায়িত্ববোধ, তার যে চেতনা, এটা মানুষ, সে যে শুধু আওয়ামী সেবাদাস না, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের চাকর না, তার যেটা মানবিক মর্যাদা আছে এটা তো বাঙালি ভুলতে বসেছিল। তো আমার মনে হয়েছে যে ওই সময়টাতে মানুষ একজন মানবিক মর্যাদা সম্পন্ন মানুষ হয়ে উঠছিল।